আমি হানিফুদ্দিন মোল্লা, তোমাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা অ্যাকাউন্টেন্সির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যার শর্ট ফর্ম হচ্ছে BRS। বি ফর ব্যাংক, আর ফর রিকনসিলিয়েশন, এস ফর স্টেটমেন্ট। এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে কোনো নির্দিষ্ট তারিখে ব্যাংকের পাসবইয়ের জেরের সঙ্গে ক্যাশবুকের ব্যাংক কলমের জের সমান হওয়া উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি বাস্তবে ব্যাংকের পাসবুকের জেরের সাথে ক্যাশবুকের ব্যাংক কলমের জেরের পার্থক্য দেখা দেয়। এই পার্থক্যর কারণগুলো খুঁজে আমরা যে মিলিকরণের স্টেটমেন্ট করি, এটাকেই বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা কিভাবে করব সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদেরকে কিছু ছোটখাটো বিষয়গুলো জেনে নিতে হবে। প্রথম বলি যে ক্যাশবুক। ক্যাশবুকের ডেবিট মানে কি? জমা, আর ক্রেডিট করলে খরচা। আর পাসবুকে ঠিক উল্টোটা, পাসবুকে ক্যাশবুকের উল্টো। পাসবুকে ক্রেডিট মানে জমা আর ডেবিট মানে খরচা। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, যখন তোমরা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করো, সেখানে কি থাকে? তুমি একটা মেসেজ পাও, সেখান থেকে সেই মেসেজটাতে কি লেখা থাকে? লেখা থাকে ইউর অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড বাই রুপিস, যে টাকাটা জমা করেছো। তার মানে তুমি জমা করলে ক্রেডিটের মেসেজ আসে। আর যখন ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কোথায় পাঠায় বা কেটে নেয়, তখন মেসেজ আসে ব্যাংক অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড বাই রুপিস, বলে যেই পরিমাণ টাকা ট্রান্সফার করা হয়েছে বা তোমার খরচা দেখানো হয়েছে। তাহলে আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে বা মনে রাখতে হবে যে ক্যাশ বুকে ডেবিট মানে জমা, ক্রেডিট মানে খরচা। কিন্তু ব্যাংক বুকে তার উল্টো, ব্যাংকের পাসবুকে ক্রেডিট মানে জমা, ডেবিট মানে খরচা। আরেকটা জিনিস খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করবে যে যখন আমরা ক্যাশবুক করি, সেই ক্যাশবুকটা থাকে কোথায়? আমাদের কাছে। সেই ক্যাশবুকে জমা খরচের সমস্ত কিছু হিসাব আমরা নিজেরা করি। এই ক্যাশবুকের সমস্ত জমা খরচের হিসাব আমরা নিজেরা করি। কিন্তু পাসবুকে কি হয়? পাসবুকে যে হিসাবগুলো লেখা হয় সেটা কিন্তু আমরা করি না, করে কে? ব্যাংক করে। এবারে পাসবুক থাকে কোথায়? ব্যাংকে থাকে। এখন তোমরা বলবে যে স্যার পাসবুক তো আমাদের কাছেও থাকে। ওই যে পাসবুকের একটা বই দেওয়া হয়, এটা শুধুমাত্র তোমাদের কাছে একটা বলা যেতে পারে ওই যে ব্যাংকে পাসবুক রয়েছে সেই বইয়ের একটা প্রতিলিপি মাত্র। তুমি কোনোভাবেই ক্যাশবুকের মতো পাসবুকে কোন রকম লেখালেখি করতে পারবে না, জমা খরচের হিসাব করতে পারবে না। ক্যাশবুকের ব্যাংক কলমের সঙ্গে পাসবুকের জেরের পার্থক্য হয় সাধারণত তিনটি কারণে। সেই তিনটি কারণ হচ্ছে সময়গত কারণে পার্থক্য, ব্যাংক কর্তৃক লেনদেন লেখার কারণে পার্থক্য, আর হচ্ছে ভুল ত্রুটির কারণে পার্থক্য। এই তিন কারণের জন্য ক্যাশবুকের ব্যাংক কলমের সাথে পাসবুকের জেরের গরমিল হয়। সময়গত কারণে পার্থক্য কি? সময়গত কারণে পার্থক্য হলো যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক চেকের টাকা আদায় করেনি। আমরা কি করি? ক্যাশবুক করার সময় আমরা যখন ব্যাংকে চেক জমা দিই,
সঙ্গে সঙ্গে আমরা ক্যাশবুকে ব্যাংক কলমে জমার ঘরে লিখে দিই, কিন্তু ওই চেক জমার সঙ্গে সঙ্গে ব্যাংক পাসবুকে লিখতে পারে না, কারণ ওই চেকটা পাঠাতে হয় সেই অ্যাকাউন্টের, অর্থাৎ যেই অ্যাকাউন্ট থেকে চেকটা কাটা হয়েছে টাকা আদায় করার জন্য, অর্থাৎ অন্য কোনো ব্যাংকে। তাই আমাদের ক্যাশবুকে লেখা হয়ে গেলেও জমার ঘরে ব্যাংক কলমে, কিন্তু পাসবুকে সেটা তখনও লেখা হয়নি। যদি ওই টাকা কালেকশন করার আগেই আমরা বিআরএস তৈরি করি, তখন কিন্তু আমাদের ক্যাশবুকের ব্যাংক কলমের জেরের সঙ্গে পাসবুকের জেরের গরমিল দেখা দেবে। এটি গেল একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে চেক কাটা হয়েছে কিন্তু ব্যাংকে এখনো অর্থ প্রদানের জন্য উপস্থাপন করা হয়নি, অর্থাৎ আমরা যখন কারোকে চেক দিই, ধর কেউ আমাদের কাছে টাকা পেত, তাকে টাকার পরিবর্তে চেক দিলাম, চেকটা কাটার সঙ্গে সঙ্গে, চেকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করি, ক্যাশবুকের ব্যাংক কলমে খরচার দিকে লিখি, কিন্তু এই চেকটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাসবুকে এন্ট্রি হয় না। এই চেকটি ব্যাংকে যতক্ষণ না নিয়ে যাচ্ছে ততক্ষণ ব্যাংক টাকা দেবে না, অর্থাৎ আমার পাসবুক থেকে টাকা কাটা যাবে না বা পাসবুক কমানো হবে না। আমি যখন চেকটা দিয়েছি তারপরে আমি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করছি, কিন্তু ওই চেকটা ব্যাংকে উপস্থাপন করা হয়নি টাকা পাওয়ার জন্য। তাই আমাদের ব্যাংকের পাসবুকের জেরের সঙ্গে ক্যাশবুকের ব্যাংক কলমের জেরের গরমিল হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাংক কর্তৃক লেনদেন লেখার কারণে পার্থক্য। ব্যাংক কর্তৃক লেনদেন লেখার কি কি কারণে পাসবুক এবং ক্যাশবুকের জেরের গরমিল হয়, সেগুলি হলো: 1 নম্বর পয়েন্ট, ব্যাংকে সরাসরি অর্থ জমা দেওয়া। যদি কোনো ব্যক্তি আমাদেরকে টাকা না দিয়ে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়, সেটা যদি আমরা না জানি বা আমাদের কাছে যদি কোনো ইনফরমেশন না থাকে, তাহলে ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংকের পাসবুকে এন্ট্রি হয়ে গেছে জমার টাকা, কিন্তু ক্যাশবুকে সেই জমার টাকা এন্ট্রি হয়নি। তার ফলে কি হবে, এই দুই বুক অর্থাৎ পাসবুক এবং ক্যাশবুকের জেরের গরমিল হবে। পরের পয়েন্ট, ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ আদায়। এর আগে বলে রাখা ভালো যে আমরা ব্যাংকে আগে থেকে যদি আদেশ দিয়ে রাখি, ব্যাংক আমাদের কিছু পেমেন্ট এবং আদায় করে নিয়ে আসে। যেমন আমাদের যদি কোনো কোম্পানি থেকে লভ্যাংশ আনার কথা থাকে, তখন ব্যাংক সেটা সময় মতো নিয়ে আসে। আমাদের যদি আগে থেকে কোনো খরচ পেমেন্টের কথা ব্যাংকে বলা থাকে, যেমন ইলেকট্রিক বিলের বিল পরিশোধ, টেলিফোন বিলের বিল পরিশোধ, ঘর ভাড়া পরিশোধ, আরো অনেক কিছু এরকম রয়েছে যেগুলো ব্যাংক সময় মতো নিজ দায়িত্বে পরিশোধ করে দেয়, আমাদের পাসবুকে সেটা এন্ট্রি করে দেয়। সেরকমই একটা ঘটনা, ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ আদায়। তার মানে নিশ্চয়ই ব্যাংকে আদেশ দেওয়া ছিল, ব্যাংক কি করেছে, কোনো কোম্পানি থেকে লভ্যাংশ আদায় করে নিয়ে এসেছে, বা আমরা কারো কাছ থেকে কোনো টাকা পেতাম, সেই টাকা আদায় করে নিয়ে এসেছে। সেই আদায় করে নিয়ে আসা টাকার জমা করে দিয়েছে পাসবুকে, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন না থাকায় আমরা কিন্তু সেটা ক্যাশবুকে এন্ট্রি করতে পারিনি। তার ফলে এই দুই বুকের মধ্যে জেরের গরমিল হতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাংক জমার উপর সুদ।
আমরা জানি ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক ইন্টারেস্ট দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না কখন ব্যাংক ইন্টারেস্টটা দিচ্ছে। এর ফলে কি হয়, ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে, পাসবুকে জমা করে দিয়েছে, তার ফলে কি পাসবুক বেড়ে গেছে, আর আমাদের কাছে ইনফরমেশনটা সেই সময় ছিল না, তাই আমরা ক্যাশবুকে এন্ট্রি করতে পারিনি। তার ফলে কি হয়েছে, আমাদের পাসবুকের সাথে ক্যাশবুকের জেরের পার্থক্য দেখা দেবে। তারপর যে ব্যাংক আমানতকারীর স্থায়ী আদেশ অনুযায়ী প্রদান, যেটা বললাম যে আমরা কিছু কিছু খরচা আগে থেকেই ব্যাংকে বলে রাখি যে এই জায়গায় খরচা দিতে হবে, ও সময় মতো গিয়ে পেমেন্ট করে দিয়েছে। ধরে নাও আমাদের ঘর ভাড়া দিয়ে দিয়েছে, আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করে দিয়েছে, এই পেমেন্ট করার সাথে সাথে সে কি যে পাসবুকে এন্ট্রি করে দিয়েছে, খরচা দেখিয়ে দিয়েছে। তার ফলে কি হয়েছে, আমাদের পাসবুকে এন্ট্রি হয়েছে কিন্তু আমাদের ক্যাশ বুকে এন্ট্রি হয়নি, কারণ আমাদের কাছে সেই সময় ইনফরমেশন ছিল না। এর ফলে এই দুই বুকের মধ্যে জেরের গরমিল হতে পারে। তারপর যে ব্যাংকের আনুষঙ্গিক খরচ ও জমাতিরিক্ত সুদ। আনুষঙ্গিক খরচ বলতে আমরা ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলি, ব্যাংক যে আমাদেরকে সার্ভিস দেয় কোনোটাই বিনা পয়সায় দেয়। এর জন্য বিভিন্ন চার্জ থাকে, যেমন মেসেজ অ্যালার্টিং চার্জ, এটিএম কার্ডের চার্জ, স্টেটমেন্ট নিলে তার চার্জ, বিভিন্ন চার্জ থাকে। এই চার্জ কেটেছে, অর্থাৎ পাসবুকে সে খরচা দেখিয়েছে কিন্তু আমাদেরকে ইনফরমেশন দেয়নি, তাই আমরা ক্যাশবুকে এন্ট্রি করতে পারিনি। বা আমরা যখন ব্যাংক থেকে আমাদের জমার অতিরিক্ত টাকা তুলি তখন তাকে বলা হয় ওভারড্রাফট। এই ওভারড্রাফটের ফলে, ওভারড্রাফট এক ধরনের ঋণ, এই এর ওভারড্রাফটের জন্য কি হয়, আমাদেরকে সুদ দিতে হয়। এই সুদের টাকাও ব্যাংক কেটেছে, তার ফলে ব্যাংক পাসবুকে খরচা দেখিয়েছে কিন্তু আমাদের কাছে ইনফরমেশন নেই, না থাকার ফলে আমরা ক্যাশবুকে সেটা খরচা দেখাতে পারিনি। এর ফলেও ক্যাশবুক এবং পাসবুকের মধ্যে জেরের গরমিল হয়। ব্যাংকে জমা দেওয়া চেক প্রত্যাখ্যাত হলে, আমাদেরকে যখন কোনো কেউ চেক দেয়, সেই চেকটা আমরা যদি ক্যাশ বাক্সে রেখে দিই বা আমাদের কাছে রেখে দিই, তাহলে কিন্তু সেটা ক্যাশ হবে না, সেটা ব্যাংকে পাঠাতে হবে। আমরা এইরকম চেকগুলো ব্যাংকে জমা দিই, জমা দেওয়ার ফলে কি হয়, আমরা যখন জমা দিচ্ছি, যেই দিনে জমা দিচ্ছি সেই দিনই আমরা ক্যাশবুকের জমার সাইডে এটা এন্ট্রি করে দিচ্ছি ব্যাংক কলমে। আর ব্যাংক এটা কি করে, যেই অ্যাকাউন্ট থেকে চেকটা দেওয়া যায় সেই অ্যাকাউন্ট থেকে কালেকশনের জন্য পাঠায়। সেখানে বিভিন্ন কারণে আমাদের চেক প্রত্যাখ্যাত হতে পারে, যেমন সিগনেচার মিসম্যাচ হতে পারে, চেকে ওভার রাইট হতে পারে, চেক ছেঁড়া হতে পারে, যিনি চেক দিয়েছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স না থাকার কারণে প্রত্যাখ্যাত হতে পারে। এরকম একাধিক কারণে চেক প্রত্যাখ্যাত হলে ওই ব্যাংকে চেক জমা দেওয়া চেকটি ব্যাংক যখন কালেকশনে যায় তখন সেটা প্রত্যাখ্যান হয়, ধর সেই চেক থেকে টাকা পাওয়া যায়নি, তার ফলে ব্যাংক পাসবুকে এন্ট্রি করতে পারেনি। এদিকে ব্যাংক এন্ট্রি করতে পারলো না আর আমরা ক্যাশবুকে এন্ট্রি করে দিচ্ছি আগে, তার ফলে কি হবে, এই পাসবুক এবং ক্যাশবুকের জেরের পার্থক্য দেখা দেবে। পরের পয়েন্ট হচ্ছে চেক প্রদান ও বিলি করার পর প্রত্যাখ্যাত। যেমন আমরা চেক পেয়েছি, সেই চেক জমা করার ফলে জমা করেছি, এই চেক প্রত্যাখ্যাত হতে পারে। ঠিক একইভাবে আমরা যে চেক কোনো কারোকে দিয়েছি সেই চেক যখন ব্যাংকে উপস্থাপন করা হয় সেখানেও চেক প্রত্যাখ্যাত হতে পারে। তাহলে আমরা যখন চেক দিলাম কারোকে, সঙ্গে সঙ্গে আমরা ক্যাশবুকের ব্যাংক কলমে খরচার দিকে লিখে দিলাম, কিন্তু চেকটি যখন ব্যাংকে গেল সেটা প্রত্যাখ্যাত হলো। প্রত্যাখ্যাত হওয়ার ফলে পাসবুকে সেটা এন্ট্রি হলো না, পাসবুকে খরচা দেখানো হলো না। তার ফলে কি হলো, এই ব্যাংকের পাসবুকের সাথে আর ক্যাশবুকের ব্যাংক কলমের জেরের পার্থক্য হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভুল ত্রুটির কারণে পার্থক্য। কাদের ভুল ত্রুটি? যারা এই বইগুলো এন্ট্রি করে তাদের ভুল ত্রুটি। আমরা ক্যাশ বইয়ে এন্ট্রি করি, ক্যাশ বইয়ে যদি ভুল ত্রুটি হয় তার ফলে ক্যাশবুক এবং পাসবুকের জেরের পার্থক্য হবে।
যদি পাস বইয়ে লেখার সময় ভুল ত্রুটি হয় তাহলে ক্যাশ বই এবং পাস বইয়ের ব্যালেন্সের পার্থক্য হবে। এই নগদান বইয়ে ভুল ত্রুটি, অর্থাৎ আমরা যখন নগদান বইয়ে লিখি সেখানে কি কি ভুল হয় সেগুলো একটু আলোচনা করব। যেমন আমরা কাউকে চেক দিয়েছি, চেক দেওয়ার ফলে আমাদের লেখার কথা ছিল কথা ব্যাংক কলমের খরচার দিকে, আমরা ভুল করে ক্যাশ কলমের খরচার দিকে লিখে দিয়েছি। আবার কি হয়েছে, আমরা লিখেছি চেকটা জমা দেব বলে ক্যাশ বুকে ব্যাংক কলমে লিখেছি, জমার ঘরে লিখেছি, কিন্তু ভুলবশত চেকটা আমাদের কাছেই রয়ে গেছে আর জমা করা হয়নি। এর ফলেও ক্যাশবুক পাসবুকের ব্যালেন্সের পার্থক্য দেখা দেবে। আবার হয় কি, আমরা কারোকে চেক দিয়েছি, সেই চেক দেওয়ার অঙ্কটা ভুল লিখেছি, অর্থাৎ তাকে দিয়েছি ধরুন 5,000 টাকার চেক, আর আমি ক্যাশ বুকের ব্যাংক কলমে লিখছি 500 টাকার চেক। ঠিক একইভাবে আমরা যখন চেক কারো কাছ থেকে পেয়েছি, সেই চেকটা ব্যাংকে জমা করার সময় ধরো আমাকে 20,000 টাকার চেক দিয়েছি, আমি যখন জমা করতে যাচ্ছি ক্যাশ কলমে 20,000 না লিখে ভুল করে 2 লাখ লিখে ফেলেছি। এর ফলেও ক্যাশবুক এবং পাসবুকের জেরের পার্থক্য হবে। এইরকম কাজ করতে গিয়ে একাধিক ভুল আমরা দেখতে পাবো। বা ধরো আমাদের দুটো ব্যাংক আমরা মেনটেন করি, ধরো একটা স্টেট ব্যাংক আর একটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। স্টেট ব্যাংকে চেক জমা দিয়েছি কিন্তু লেখার সময় আমরা লিখেছি ক্যাশবুকে, আমরা অ্যাক্সিস ব্যাংকে জমা দিয়েছি। তাহলে এর ফলেও আমরা দেখবো যে ক্যাশবুক এবং পাসবুকের জেরের পার্থক্য দেখা দেবে। এগুলো গেল তো সব নগদান বইয়ে লেখার সময় কি কি ভুল হতে পারে। আর পাস বইয়ে লেখার সময় কি কি ভুল হতে পারে, যেমন আমরা নগদান বইয়ে ভুল করি, পাস বইয়ে ভুল হতে পারে। যেমন ব্যাংক কি করেছে, আমাদের জমা করা চেক থেকে টাকা কালেকশন করে এনেছে, কিন্তু স্যার অঙ্কটা ভুল লিখেছে। যেমন সে নিয়ে এসেছে 30,000, সে ভুল করে লিখেছে 3,000, তাহলেও জেরের পার্থক্য হবে। বা আমাদের ব্যাংকেও একটা ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, আমরা জমা করেছি হয়তো ধরো একটা অ্যাকাউন্টে একটা ধরো অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 2468756, আর একটা অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 2468776। এই দুটো অ্যাকাউন্ট আমাদের রয়েছে। এখন আমি জমা করেছি এই অ্যাকাউন্টে, ব্যাংক ভুল করে লিখে দিয়েছে। এর ফলেও কিন্তু আমাদের ক্যাশবুক এবং পাসবুকের জেরের গড়মিল হতে পারে। বা যোগ করার সময় ভুল হতে পারে, আমরা যখন যোগ করছি ক্যাশবুক বা পাসবুকের জের বের করার সময় সেই যোগে ভুল হতে পারে। এরকম একাধিক কারণ রয়েছে যেই কারণে আমাদের এর ভুল হয়, এবং এই ভুলের ফলে কি হয়, পাসবুকের জের এবং ক্যাশবুকের জেরের মধ্যে পার্থক্য হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি কি কারণে আমাদের এই পাসবুক এবং ক্যাশবুকের জেরের পার্থক্য হয়। আমাদের নগদান বই এবং পাসবই অর্থাৎ ক্যাশবুক এবং পাসবুক, এদের জের কি হয়। ক্যাশবুকের জের কি হয়, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক যদি ডেবিট হয় তাহলে আমাদের টাকা জমা আছে, আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক যদি ক্রেডিট হয় তাহলে জানতে হবে যে আমাদের যে ব্যালেন্স শো করছে সেটা হচ্ছে ওভারড্রাফট ব্যালেন্স শো করছে। তাহলে ক্যাশবুকের ব্যালেন্স হতে পারে ডেবিট আর ক্রেডিট। ডেবিট মানে ফেভারেবল আর ক্রেডিট মানে হচ্ছে ওভারড্রাফট। ফেভারেবল মানে আমাদের টাকার ব্যালেন্স শো করছে, আর ক্রেডিট মানে ওভারড্রাফট ব্যালেন্স টাকা শো করছে, মানে হচ্ছে আমরা যা টাকা জমিয়েছিলাম ব্যাংকে রেখেছিলাম তার থেকে বেশি টাকা তুলেছি। একদম সোজা কথায় বলতে গেলে এটা প্লাস ব্যালেন্স, এটা মাইনাস ব্যালেন্স। এটা হচ্ছে ফেভারেবল ব্যালেন্স আর এটা হচ্ছে ওভারড্রাফট ব্যালেন্স। ঠিক একইভাবে
পাসবুকেরও যে হয় ডেবিট ক্রেডিট। তাহলে পাসবুকের যদি ক্রেডিট ব্যালেন্স হয়, পাসবুকে যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে জানতে হবে না ফেভারেবল ব্যালেন্স, মানে আমাদের টাকারই ব্যালেন্স শো করছে। আর যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে জানতে হবে যেটা ওভারড্রাফট ব্যালেন্স শো করছে। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট হলে আমাদের টাকারই ব্যালেন্স শো করছে, অর্থাৎ ফেভারেবল ব্যালেন্স শো করছে। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ডেবিট হলে জানতে হবে এটা ওভারড্রাফট ব্যালেন্স শো করছে। এই ব্যালেন্স গুলো সম্বন্ধে আমাদের নলেজ না থাকলে তাহলে কিন্তু আমরা এই মিলিকরণী বিবরণী করতে অসুবিধায় পড়ব। তাই এটা আমরা আলোচনা করলাম। তাহলে আমরা টোটাল 4টে ব্যালেন্স পাচ্ছি। একটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক পজিটিভ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ক্রেডিট নেগেটিভ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট পজিটিভ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ডেবিট নেগেটিভ ব্যালেন্স। নেগেটিভ বলতে ওভারড্রাফট ব্যালেন্সকে আমরা বোঝাচ্ছি। যখন আমরা এই বিআরএস করব তখন আমরা এই 4টে ব্যালেন্স ধরেই করতে পারবো, 4টে ব্যালেন্স ধরেই করতে পারবো। যদি আমরা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ধরে করি তাহলে উত্তর বেরোবে কি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ডেবিট ধরে করলে উত্তর বেরোবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট। ঠিক একইভাবে যদি আমরা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট ধরে করি তাহলে উত্তর বেরোবে কি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ডেবিট। আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ক্রেডিট যদি ধরে করি তাহলে আমাদের উত্তর বেরোবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ডেবিট। ঠিক উল্টোটা যদি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ডেবিট ধরে করি তাহলে উত্তর বেরোবে কি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ক্রেডিট। অর্থাৎ পাসবুকের ডেবিট ব্যালেন্স ধরে করলে উত্তর বেরোবে, পাসবুকের ডেবিট ব্যালেন্স ধরে করলে উত্তর বেরোবে কি ক্যাশবুকের ক্রেডিট ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক অর্থাৎ ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স ধরে করলে উত্তর বেরোবে কি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স বেরোবে পাসবুকের। আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ক্রেডিট ধরে করলে আমাদের বেরোবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ডেবিট। উল্টোটা, এই জন্য দুটো ক্যাশবুকের যে আর দুটো পাসবুকের যে আলাদা করে লিখলাম বোঝানোর জন্য। তাহলে নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমরা 4টে যে ব্যালেন্স দেখালাম এই 4টে ব্যালেন্স ধরেই আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে পারবো। কিন্তু তোমরা বইয়েতে দেখবে 4টে ব্যালেন্স ধরে যখন আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করছি তার 4টে নিয়ম বলা হয়েছে। কখনো বলা হয় যে এটা বাড়লে যোগ করতে হবে, আবার কখনো বলা যে এটা কমলে যোগ করতে হবে। কিন্তু আমরা একটা ট্রিক্স শিখিয়ে দেবো তোমাদেরকে, যেটা ধরে তুমি এই 4টে ব্যালেন্স ধরে খুব সহজভাবে নির্ভুলভাবে এই বিআরএস করতে পারবে। তার জন্য একটা কোশ্চেন আমি তোমাদেরকে করছি, এই কোশ্চেনটার উত্তর যদি তোমরা দিতে পারো একদম এক কথাই কোশ্চেনটা আর উত্তর হবে, তাহলে তোমরা নির্ভুলভাবে বিআরএস করতে পারবে। যে এই যে আমরা লিখেছি ক্যাশবুক আর পাসবুক, ক্যাশবুকে ব্যালেন্স লিখেছি 8,000, পাসবুকে ব্যালেন্স লিখেছি 10,000। তোমরা বলো যে এই দুটো ব্যালেন্স সমান করতে হলে আমাদেরকে কি করতে হবে, দুটো ব্যালেন্স সমান করতে হলে আমাদেরকে কি করতে হবে। যদি এটা বলতে পারো তাহলে কিন্তু তোমরা বিআরএস অতি সহজে করতে পারবে। ঠিক বলেছো যে এখানে 2,000 টাকা যোগ করে দিলেই ব্যালেন্সটা মিলে যাবে, একদম কারেক্ট। তাহলে তো এটাও বলতে পারতে যে স্যার এখান থেকে 2,000 টাকা মাইনাস করে দিলেও তো 8,000 তাহলে মিলে যেত, কেন বললে না? আচ্ছা ঠিক আছে,
কারণ আমরা পাসবুকে হাত দিতে পারবো, ঠিকই বলেছো, কারণ পাসবুকে হাত দিতে পারবো না, পাসবুকে লেখালেখি করার ক্ষমতা আমাদের নেই। এটাই হচ্ছে মেন পয়েন্ট বিআরএস এর। তাহলে মানে একটা সূত্র দিয়ে করতে গেলে তাহলে কি হলো, আমরা দেখব যে ক্যাশবুক আর পাসবুকের মধ্যে গড়মিল হলে যদি ক্যাশবুক কম কম থাকে তাহলে কি করব, বাড়িয়ে দেবো। ঠিক আছে, এবারে এই প্রশ্নের উত্তরটা বলো যে ক্যাশবুকে ব্যালেন্স দেখাচ্ছে 12,000 আর পাসবুকে ব্যালেন্স দেখাচ্ছে 8,000, তাহলে কি করলে ক্যাশবুক আর পাসবুক মিলে যাবে? ঠিকই বলেছো স্যার, এখান থেকে 4,000 টাকা মাইনাস করে দিলেই এইটা 8,000 হয়ে যাবে। তাহলে 8,000 মিলে গেল। তাহলে তোমরা তো করতে পারতে এখানে 4,000 যোগ করলে পাওয়া যেত, এটাও ঠিকই বলেছো, কারণ আমরা পাসবুকে হাত দিতে পারবো না। তাহলে আমাদের কি এলো সূত্র, এই অঙ্কের মধ্যে আমি সূত্র কিন্তু বলে দিয়েছি বা সূত্র বেরিয়ে গেছে, যদি ক্যাশবুক কমে থাকে তাহলে ক্যাশবুককে বাড়িয়ে দাও যত টাকা কমিয়ে রয়েছে, আর যদি ক্যাশবুক বেড়ে থাকে যতটুকু বেড়ে রয়েছে ততটুকু কমিয়ে দাও। এই একটা সূত্র, ক্যাশবুক বেড়ে থাকলে কমিয়ে দেবো আর কম থাকলে বাড়িয়ে দেবো, এই একটা সূত্রের মাধ্যমে আমরা বিআরএস কমপ্লিট করব। এবার উদাহরণ দিয়ে অর্থাৎ একটা অঙ্ক করে দিয়ে পুরোপুরি ভাবে বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি। যে অঙ্কটি করছি সেটা দেখে নাও, সেটা হচ্ছে 2019 সালে 11 ফাইনালে পড়েছিল। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ফর কোহিল অ্যান্ড কোম্পানি অ্যাজ অন 31 ডিসেম্বর 2023। এখানে বলছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, আমাদেরকে ব্যাংক ব্যালেন্স দিয়েছে ক্যাশবুকের। এবারে এখানে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক মানে এখানে যেহেতু আমাকে ক্রেডিট বলেনি তাহলে আমরা ধরে নিতে হবে না, ফেভারেবল দেওয়া রয়েছে। তাহলে আমরা যখন এই অঙ্কটা করব আগে এর ছকগুলো দেখে নাও। প্রথম হচ্ছে এর ছকটা কেমন হবে, দুটো মাত্র অ্যামাউন্টের কলম হবে আর একটা পার্টিকুলার কলম হবে। যেমন আমরা মাথায় লিখি ইন দা বুকস অফ, লিখবো আমরা লিখেছি ইন দা বুকস অফ কোহিল অ্যান্ড কোম্পানি। আর কি লিখবো, কি করছি, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন 31/12/2023, এই ডেটে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করছি। এই ডেটটা খুব গুরুত্বপূর্ণ, এই ডেটে আমরা করছি। এবারে দেখো দেওয়া রয়েছে কি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক কত দেওয়া আছে, আমরা লিখে দিলাম প্রথমেই ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক 39,500, কারণ আমরা কি ধরে করছি, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ধরে করছি, লিখে দিলাম। এই লেখার পরে আমরা কি করব, দুটো জিনিস লিখবো, অ্যাড আর লেস লিখবো। কেন লিখবো, আমরা আগেই দেখিয়েছি তোমাকে যে আমরা হয় যোগ করব নয়তো বিয়োগ করব, যোগ বিয়োগ করেই আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা করলাম কি অ্যাড আর এখানে কি করলাম লেস। পরের এন্ট্রিটা যদি আমরা পড়ি তাহলে ক্লিয়ার হবে। পরের এন্ট্রি বলছে চেক ড্রন ফর ₹10,000 বাট চেকস অফ ₹8,600 অনলি ওয়ার এনক্যাশড উইদিন 31/12/2023। আমরা কি করেছি, চেক ড্রন মানে চেক কেটেছি, মানে চেক দিয়েছি লোককে। কত টাকার চেক দিয়েছি, 10,000 টাকার চেক দিয়েছি। এখানে 10,000 টাকার চেক দিয়েছি মানে একটা চেক বুঝবেন, এখানে কথা বলা আছে চেকস, অনেকগুলো চেক মিলে 10,000 টাকার আমরা চেক দিয়েছি। এই 10,000 টাকার মধ্যে 8,600 টাকা ক্যাশ হয়েছে, বাকি টাকাটা ক্যাশ হয়নি। তার মানে আমরা যখন চেকগুলি দিয়েছি তখন আমরা সঙ্গে সঙ্গে ক্যাশ বুকের ব্যাংক কলমে কি করেছি, লিখে দিয়েছি খরচার সাইডে, অর্থাৎ ক্যাশ বুকের ব্যাংক কলম কমিয়ে দিয়েছি 10,000 টাকা দিয়ে। কিন্তু এই 10,000 টাকা চেক ব্যাংকে পৌঁছায়নি, পৌঁছেছে কত, 8,600, অর্থাৎ 8,600 টাকা ব্যাংক পেমেন্ট করেছে। তাহলে আমি খরচা কত দেখিয়েছি, 10,000, ব্যাংক পাসবুকে কত খরচা দেখিয়েছে, 8,600। তাহলে এই 10,000 মাইনাস 8,600, এই 1,400 টাকাটা কি বলতে পারি, ক্যাশবুকে পাসবুকে কম খরচা দেখানো হয়েছে। তার মানে আমার
ক্যাশবুক কি রয়েছে, কমে রয়েছে। কত টাকা কমে রয়েছে? 1400। কারণ আমি ক্যাশবুকে খরচা দেখিয়েছি 10,000 আর পাসবুক খরচা দেখাচ্ছে কত এখন 8,600। তার মানে আমি বেশি খরচা দেখিয়েছি 1400, অর্থাৎ আমার ক্যাশবুক কমে রয়েছে 1400 টাকা। তাহলে ক্যাশবুক কমে তাহলে কি করবো, বলেছি বাড়িয়ে দেবো। দেখো বাড়িয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি চেক রন বাট নট ইন ক্যাশ। কত টাকা ইন ক্যাশ হয়নি? 10,000 মাইনাস 8,600, 1400 টাকা ইন ক্যাশ হয়নি। তার মানে আমার কাছে 1400 টাকা ক্যাশবুক কম দেখাচ্ছিল, আমি কি করলাম, বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই পুরোটা হয়ে গেল। আমরা কি করবো এখানে, যোগ আর বিয়োগ। যেহেতু কম ছিল, ক্যাশবুক কমে গেছিল 1400 টাকা, আমরা বাড়িয়ে দিলাম। পরের এন্ট্রি দেখো, ব্যাংক ইন্টারেস্ট ₹795 রেকর্ডেড টুয়াইস ইন দ্য ক্যাশবুক। ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে, আমরা ক্যাশবুকে এই 795 টাকা দুবার দেখিয়েছি, মানে জমার দিকে দুবার দেখিয়েছি। তাহলে কি হয়েছে, পাসবুকে একবারই দেখানো হয়েছে, ঠিক দেখানো হয়েছে, কিন্তু আমরা আমাদের ক্যাশবুকে ভুল করে দুবার দেখিয়েছি। তাহলে একবার দেখালে ঠিক ছিল, দুবার দেখিয়েছি মানে কি, দ্বিতীয়বারে যেটা দেখিয়েছি সেই পরিমাণ টাকা ক্যাশবুক বেড়ে গেছে, ঠিক কি না? ঠিক আছে, 795 টাকা ক্যাশবুক বেড়ে গেছে। তাহলে আমরা কি করব, ক্যাশবুক বেড়ে গেলে বলো, আচ্ছা কমিয়ে দেবো। কমিয়ে দিয়েছি, লেস করেছি, লেসের ঘরে লিখেছি সি এর অপশনটা, ব্যাংক ইন্টারেস্ট রেকর্ডেড টুয়াইস ইন দ্য ক্যাশবুক। ব্যাংক কি করে, ব্যাংকের যে ব্যাংক যে ইন্টারেস্ট দিয়েছে আমরা ক্যাশবুকে দুবার রেকর্ড করেছি, তাহলে মানে একবার ভুল করে রেকর্ড, বেশি ভুল রেকর্ড করেছি। তাহলে আমার 795 টাকা ক্যাশবুক বেড়েছিল, আমি কমিয়ে দিলাম, ঝামেলা মিটে গেল। পরের এন্ট্রি দেখো, বলছে চেকস ডিপোজিটেড ইনটু ব্যাংক 3,200 বাট নট ক্রেডিটেড ইনটু ব্যাংক উইদিন 31/12/2023। বলেনি যে চেকটা ক্লিয়ার হয়নি, বলেনি, ক্লিয়ার হয়েছে। কবে হয়নি? 31/12/2023 তারিখে, যেদিনে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করছি সেই দিন পর্যন্ত ক্যাশ হয়নি। সেই জন্য আমি বলেছিলাম এই ডেটটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চেক জমা করেছিলাম কত, চেক জমা করেছিলাম 3,200 টাকা। এই 3,200 টাকা চেক জমা করার সঙ্গে সঙ্গে আমরা ক্যাশবুকের ব্যাংক কলমে জমার ঘরে লিখে দিয়েছিলাম, কিন্তু ব্যাংক এইটাকে কালেকশন করে আনতে পারেনি বা পাসবুকে লিখতে পারেনি 31/12/2023 পর্যন্ত, যেই দিনে আমরা বিআরএসটা করছি সেই দিন পর্যন্ত। তাহলে কি হলো, আমাদের এই পরিমাণ টাকাটা ক্যাশবুক বেড়ে রয়েছে, যেহেতু পাসবুক এন্ট্রি হয়নি, পাসবুক কমে রয়েছে, তাহলে ক্যাশবুকে তাহলে কি করবো, কমিয়ে দেবো, স্বাভাবিক ব্যাপার, আমরা কমিয়ে দেবো। দেখো লেসের ঘরে লিখে দিয়েছি চেকস ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক। চেক ডিপোজিট করা হয়েছিল, পাসবুকে ক্রেডিট করা হয়নি, অর্থাৎ জমা করা হয়নি, তাই এই গড়মিলটা দেখাচ্ছিল। আমরা ক্যাশবুক বেড়ে রয়েছে, আমরা কি করলাম, কমিয়ে দিলাম। এরপরে দেখো, ডিভিডেন্ড অফ ₹450 ক্রেডিটেড ইনটু ব্যাংক বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশবুক। ব্যাংক ডিভিডেন্ড কালেকশন করেছে, লভ্যাংশ কালেকশন করে এনেছে, কালেকশন করে এনে কি করেছে, তার পাসবুকে এন্ট্রি করে দিয়েছে। এবারে ব্যাংক যে পাসবুকে এন্ট্রি করেছে, অর্থাৎ ব্যাংক যে টাকাটা নিয়ে এসেছে সেই ইনফরমেশনটা আমার কাছে ছিল না, তাই আমি ক্যাশবুকে ডেবিট করতে পারিনি, অর্থাৎ জমা করতে পারিনি। তাহলে কি হয়েছে, তাহলে যখন ক্যাশ বুকে আমি জমা করিনি, পাসবুকে জমা হয়েছে, তাহলে পাসবুক বেড়ে রয়েছে, ক্যাশবুক কি হয়েছে, কমে রয়েছে, ক্যাশবুক কমে রয়েছে, তাহলে আমি কি করব, বাড়িয়ে দেবো। তাহলে ক্যাশবুক কমে রয়েছে, আমি কি করব, বাড়িয়ে দেবো। দেখো, ডিভিডেন্ড ক্রেডিটেড ইনটু ব্যাংক বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশবুক। ডিভিডেন্ড কালেকশন করা হয়েছিল ব্যাংকের তরফ থেকে, ব্যাংক সেটা ক্রেডিট করেছে, জমা করেছে, কিন্তু আমরা জমা করিনি, তাই আমাদের ক্যাশবুক কম ছিল, আমরা ওই কম পরিমাণ টাকাটাকে বাড়িয়ে দিয়েছি। এবারে আমরা কি করব,
অ্যাডগুলোকে, দুটো অ্যাড ছিল, এই দুটো 1400 আর 450, এই দুটো অ্যাডকে যোগ করলে হয় 1850। এই 39,500 সাথে 1850 যোগ করলে হয় 41,350। এই 41,350 আমার এখানে হলো, এই দুটো যোগ করে। এবার লেসের ঘরে কি ছিল, দুটো এন্ট্রি ছিল, একটা 795, একটা 3200। এই দুটোকে যোগ করলে হয় 3,995। এটা যদি লেস, তাই এখান থেকে এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দাঁড়ালো কত, 37,355। তাহলে আমরা কি বলেছিলাম, যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ধরে করলে বেরোবে উত্তর কি, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। এটা কি কিছু লেখা নাই মানে ডেবিট ব্যালেন্স, আর এখানে দেখো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এখানে কিছু লেখা নাই মানে এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, দুটোই ফেভারেবল। এই চারটে ব্যালেন্স ধরে যে করা যায়, তার মধ্যে আমি একটা ব্যালেন্স ধরে দেখিয়েছি, আর বাকি তিনটে ব্যালেন্স ধরে অঙ্কগুলো করে দেখাবো। এটা আর এই ক্লাসে সম্ভব নয়, পরের ক্লাসগুলোই আমি করে দেখাবো। তাই তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে করে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।